একটু বলবেন গতকাল যে আমরা জানতে পারলাম যে অর্থাৎ আওয়াল মাহমুদ ভাই যিনি বাসাল শৈখপুরের সংসদ সদস্য প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে তা তাকি শহর অর্থাৎ গাড়ি বহরে যে হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, কর্মী সমর্থকদের উপর হামলা, এই প্রসঙ্গে একটু বলেন। আমি এখানে থেকে আমার বাসা এখানেই, হঠাৎ করে 9টা সাড়ে 9টার দিকে দেখি ওই দিক দিয়ে অনেক মানুষ ধরে বাড়তেছে, চলা হাতে নিয়ে ওই মিলের ওখান থেকে চলা নিয়ে নাটি চুকা নিয়ে আসতেছে। আমি শব্দ পাইয়া উঠছি, উঠার পরে গেটটা ঘুষেছি, দিকে এখানে একটা গাড়ি যেতেছে, অনেক গাড়ির মধ্যে আওয়াল মাহমুদ ছিল। পরে দেখতে পারলাম ওনার গাড়িটার ভাঙচুর করলো 30-25 জন লোক মিলে, আতা বুতা বাড়ি। আমি বললাম কেন এভাবে বাগদাস, আমাদের হয়তো থাকাটা সমস্যা, আমার গ্রাম, আমরা এখানে ফ্যামিলি নিয়ে থাকি, অনেকে বউ বাচ্চা আছে, আতঙ্কে থাকবো, আপনারা এই কাজ করেন না, দয়া করে অনুরোধ করা হইলো করেন না, একটা মানুষকে অসহায় পেয়ে এইভাবে মারধর করেন না। আমি বলছি, আমার এই কথাটুকু আমি বলছি, ওরা কেউ শুনে নাই। তো না শোনার কারণে এখানে দেখলাম বেশ কিছু, যেমন যে করিম মনে হয় উনি আমাদের বয়রাতুল ইউনিয়নের আহ্বায়ক সেক্রেটারি, এমনকি সাবেক সেক্রেটারি ফারুল্লাহ, আর সুলতান, আর মানে অনেকেই ছিল। সেক্রেটারি কোন দলের? উনি বর্তমানে বিএনপিতে আছে, আগে অন্য দল করতো দেখতাম, এখন বর্তমানে বিএনপিতে আছে। তো এদেরকে দেখলাম, এদেরকে বললাম ভাই কাজটা করা ঠিক হয় না, যেহেতু আমাদের ডাবল বাজার গোয়ালবাড়ি, যদি কোনো হইয়া থাকে তাহলে ওইদিকে মিউচাল করতে পারবো, আমাদের এখানে কেন এই বিশৃঙ্খলা গুলা তৈরি করেন আপনারা। আমি এটুকু বলছি, বলার পরে আমার বললাম তুমি চলে যাও, বাসায় যাও, যদি ভালো থাকতে চাও তাহলে বাসায় চলে যাও। পরে আমি আস্তে করে এসে বসছি, উনি মাহমুদ, উনি দেখলাম যে গাড়ি নিয়ে ওইদিকে পরে চলে গেছে আর কি। জি, শুনতে পারলাম আপনার কাছ থেকে যে বিষয়গুলো শুনতে পারলাম। তো এই পরিবেশটা যদি এখন থেকে শুরু হয় তাহলে নির্বাচনের নাগাদ যে 12ই ফেব্রুয়ারি, তো সুষ্ঠু পরিবেশটা আপনারা কি প্রত্যাশা করেন প্রশাসনের কাছে? এভাবে চলা থাকলে তো আমি আশা করি না সুষ্ঠুভাবে নির্বাচনটা হবে, আমার মনে হয় আর কি এটা সুষ্ঠুভাবে হতে পারে না। এখন আমি রিকোয়েস্ট করব আমাদের আহমেদ আজম খানের কাছে, আমি রিকোয়েস্ট করব যে আপনি ভালো করে কর্মী বা এদেরকে আরো ভালো করে যাচাই করে মাঠ পর্যায়ে কাজ করার, মানে দেখে শুনে করার উচিত আর কি, ভালো লোককে দেওয়ার উচিত, যারা প্রকৃত বিএনপি করে ভদ্র, এদেরকে দেখে দেওয়া উচিত, এটাই মনে করি। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আমি মনোজ রানা। আমি গতকালের যে ঘটনাটা শুনছি, আমি অত্যন্ত কষ্ট হয়েছি যে একজন প্রার্থীর গাড়ি এইভাবে ভাঙচুর করা হয়, তার মানে স্বাধীনতা নাই। হ্যাঁ, আমাদের আসলে যে কাজটা করেছে মানে লুডো চেয়ারম্যান, উনি আসলেই গ্রামে আমাদের গ্রামটারে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করা মানে পায়তারা করতেছে। উনি গোয়ালবাড়ির, উনি আমাদের বাজারে আইসা একটা প্রার্থী এইভাবে ভাঙচুর করবে, আর সেটার মানে এই দুর্নামে বাগিয়ে আমাদের গ্রামের হতে হবে, এটা কেন হতে হবে আমি বুঝি না। উনি অযথা বৈশা মানে কিছু লোক নিয়ে, মানে আজে বাজে লোক নিয়ে, মানে যত সব গাঁজা খোর মদ খোর এগুলা লোক নিয়ে বৈশা মানে এরকম বিশৃঙ্খলা আমাদের বাজার কেন করে, এটা আমার বোধগম্য নাই। আমি উনি চাই যে উনি আসলে চেয়ারম্যান, মানে ওনার যে এই আচরণ হতে পারে না। আমার ব্যক্তিগতভাবে আমি এটা পছন্দ করতে পারতেছি না। কেন একটা ভদ্রলোক, আওয়াল সাহেব একটা ভদ্রলোক, উনি আমি যা দেখতেছি ওনার যে কথাবার্তা এবং মানে শালীনতা এবং জ্ঞান গর্ব কথাবার্তা, সে ভদ্রলোকটারে এভাবে হ্যাস্তনস্ত করা আমি কোনো মানে পাইতেছি না। আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, এর সুষ্ঠু তদন্ত করে এর প্রকৃত ব্যবস্থা করা, বিচার হওয়া উচিত আমি মনে করি। জি, ধন্যবাদ। ইকবাল ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সঠিক তথ্য নেওয়ার জন্য। আমি আসলে একজন রড সিমেন্ট সাধারণ ব্যবসায়ী। ব্রিজের ওই পার বেবি স্ট্যান্ডে আমার ব্যবসা। আমি ঘটনাস্থলে ছিলাম না, কিন্তু শুনছি পরবর্তীতে, শুনে একটু কষ্টই লাগছে যে একজন প্রার্থী যে দলেরই হোক,
তার নিরাপত্তার জন্য রাস্তা দিয়ে যাবে, সেখানে অতিরিক্তভাবে হামলা করবে, এরকম ধিক্কারজনক একটা কাজ পছন্দীয় না। আমরা একে অপরের ভাই ভাই, আমরা গ্রামের শান্তপ্রিয় মানুষ, আমরা শান্তভাবে বসবাস করতে চাই। তাদের পারিবারিক দ্বন্দ্ব থাকলে সেটা পরিবার নিয়ে গ্রামের বাড়িতে, তাদের বাড়িতে নিয়ে এটা মিটাইতে পারতো। আমি শুনলাম যে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে এটা ঘটাইছে। পারিবারিক দ্বন্দ্বটা এই রাস্তায় আনা ঠিক হয় নাই। আমি আর বেশি কিছু বলতে চাই না, এটাই। আমরা শান্তভাবে চলতে চাই, সুন্দরভাবে থাকতে চাই। বলেছেন, কিন্তু পারিবারিক দ্বন্দ্বটাই যেটা একদম প্রার্থী, সেটা রাজনৈতিক মাঠে এনে এটা 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 আনা সঠিক না। গ্রাম্য রাজনীতিকে জাতীয় রাজনীতি ইস্যুতে পরিণত করছে। এটা জি, আপনারা প্রতিহত করার জন্য জোর আপনারা দাবি জানাচ্ছি যাতে এই ছোটখাটো বিষয় নিয়ে একটা অতর্কিত ভাবে আর অন্য কারো প্রতি যেন এরকম কোনো হামলা না হয়, সেদিকে যেন আমাদের প্রশাসন আমাদের দিকে একটু দৃষ্টি রাখে। ধন্যবাদ সব। আমি জানতে পেলাম যে আপনারা যারা ওই এলাকাটা আছেন, অর্থাৎ নির্বাচনের আওয়াল মাহমুদ ভাইয়ের সমর্থক, তো আপনাদের উপরে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে, এই বিষয়ে বলেন। আমি মনে হলাম যে সকালে কামলা নিয়ে খেতে গেছি, খেতে গেলে ওরা হেবি আস্তে 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 আসলে ওরা বললো যে ওটা চেয়ারম্যানের বাড়িতে তোমার ছেলে গেছে আর জানি তোমার ছেলে যায়। আমি বলি তাহলে শুনে দিই, বইলা দিই কি দিকে গেছে, কি সময় চেয়ারম্যানের কি মারবার গেছে নাকি ভাই কি, আমি বইলা দিই। ওরা যে আমি আমার ছেলেরা রাগারাগি করছে, তুমি কি গেছিলা তোমার চেয়ারম্যান সাহেবের মারবার নিলা? বলে না, আমি বাড়িতে যাবো তো মারবার নিলে। যাই হোক, ওই বিষয় নিয়ে অতটুকু কথা হয়েছে। যা কিছুটা ঘটনার সত্যতা পাইলাম। এই বিষয়ে এইভাবে বলছে। তারপর বলছে তাড়াতাড়ি কোনো ওর সাথে যান, ঠিক আছে, তাহলে চান যে এলাকাটা সুষ্ঠু পরিবেশ বা নির্বাচনে যাতে আমরা ভোট দিতে পারেন এরকম প্রত্যাশা করি। আমার তো মনে হয় যে হ্যাঁ যাবা উঠিও হবা সবাই এখন। আপনার বাসার সখীপুর আসনে আপনি প্রার্থী হয়েছেন আওয়াল মাহমুদ ভাই, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে গতকাল যে আপনার উপর হামলা হয়েছিল, এই বিষয়ে সংক্ষেপে। আচ্ছা, গতকাল রাত্রে আমি আমার নির্বাচনী কাজ শেষ করে বাড়ি থেকে যাওয়ার পথে টাঙ্গাইল আমার গ্রামের অদূরবর্তী ডাবাইল বাজারে, সেখানে আগে থেকে পূর্ব পরিকল্পিতভাবে উৎপত্তি থাকা সন্ত্রাসী এবং তারা রাজনৈতিক পরিচয়ে সন্ত্রাস কর্মকাণ্ডী করে থাকে। এর আগে ছিল কৃষক শ্রমিক জনতা লীগের দলে নজরুল ইসলাম সাবেক চেয়ারম্যান এবং তার ভাই সাবেক অতিরিক্ত অফিসার আমির উদ্দিন, তার যে প্রশাসনিক ক্ষমতা সেগুলোর অপব্যবহার করেই তারা এই দুর্বৃত্তায়িত কাজগুলো করে থাকে। তার সাথে সাঙ্গভঙ্গ ছিল ওই ১ নং ওয়ার্ডের মেম্বার মোশাররফ হোসেন হিরু, সাথে ছিল তার গুন্ডা বাহিনী আমিনুল, আওয়ামী সন্ত্রাসী সজীব, এবং এর সাথে আরো সম্পৃক্ত ছিল ইসরাফিল, এর সাথে সম্পৃক্ত ছিল নজরুল চেয়ারম্যানের খালাতো ভাই সুলতান, আর অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন লাঠিসোঁটা নিয়ে আমার গাড়ির উপর ৯:৩০টার সময় রাত্রে পথ রোধ করে আক্রমণ চালায়। আমরা সেই ঘটনার আকস্মিকতায় কোনো কিছু বুঝে ওঠার আগেই দ্রুত গতিতে গাড়িটা টান দিয়ে আমরা চলে গিয়ে প্রাণে বেঁচে যাই। নাহলে তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে গাড়ি ভাঙচুর এবং হত্যা করা। সেই উদ্দেশ্য নিয়ে তারা সেই আক্রমণটা চালায়। তো আমি এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং এই উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি এবং আমার উপরে এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। আমি ইলেকশন কমিশনের প্রতি আহ্বান জানাবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলের কাছে আহ্বান জানাবো, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা শান্তিপূর্ণ উপায়ে বসবাস করতে চাই। একটি পারিবারিক বিরোধকে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাওয়া অত্যন্ত ন্যাক্কারজনক কাজ বলে আমি মনে করি। সেই পারিবারিক বিরোধটাকে উনি রাজনৈতিক পর্যায়ে নিয়ে গিয়েছেন, এর জন্য এর তীব্র শাস্তি দাবি করছি এবং যে রাজনৈতিক দলগুলো এসব সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয় সেসব দলকে আমি চাইবো তারা যেন এই সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় না দেয়, এবং যদি তারা আমাদের কথা না শোনে তদুপরি সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিয়ে যায়, অবশ্যই জনগণের জবাব দিবে। এই রাজনৈতিক দলকে অতীতেও দিয়েছে, ভবিষ্যতেও দিবে। জি, প্রথম আমরা শুনলাম কৃষক শ্রমিক জনতা লীগের যারা ছিল, জি, সম্প্রতি ওনারা কি কৃষক শ্রমিক জনতা লীগ যেহেতু নির্বাচনে নাই মাঠে, জি, ওনারা কোন দল সমর্থিত? আচ্ছা, ওনারা এখন সম্প্রতি না, ৫ই আগস্টের পর থেকেই তারা হচ্ছেন বিএনপির বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে এবং তাদের একটি প্রতিষ্ঠিত কলেজ আছে, তার ভাই আমির উদ্দিন, তার নামে আমির উদ্দিন কলেজ। সেই কলেজেও ৫ তারিখে কিছু গ্রামের ইয়ং ছাত্ররা মিছিল বের করতে চেয়েছিল।
তারা সেই মিছিলটি বের করতে দেয় নাই। থানার ওসিকে বলে সেই ছাত্রদেরকে মিছিলটা, যেহেতু জনগণের পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষের যে মিছিল, সেই মিছিলটা বন্ধ করেছে তারা। এর যথেষ্ট প্রমাণাদি রয়ে গিয়েছে, আপনারা চাইলে আমরা দিতে পারবো। সেই গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি 5 তারিখে সে বিএনপির ছত্রছায়ায় গিয়ে গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি হয়ে গিয়েছে। আজকে জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করেছে। কালকে আমার গাড়িতে আমার যে কয়জন কর্মী ছিল তাদের প্রত্যেকের ভিডিও ফুটেজ আছে, জুলাই আন্দোলনে তাদের ভূমিকা কি ছিল। সেই জুলাই আন্দোলনের কর্মীদের উপর তারা আক্রমণ চালিয়েছে, যারা জুলাই গণ অভ্যুত্থানের বিরোধী ছিল। আজকে দেশ কোন জায়গায় চলে গিয়েছে, এই 17 মাসে এই অন্তর্বর্তী সরকার আমলাতন্ত্র মিলে কোন জায়গায় নিয়ে গিয়েছে। আজকে জুলাই যোদ্ধাদের কারো জীবনই আজকে শঙ্কামুক্ত নয়, এবং আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ওসমান হাদি থেকে শুরু করে প্রতিনিয়ত জুলাই যোদ্ধারা আক্রান্ত হচ্ছে। এবং এই আমলাতন্ত্র এবং এই রাজনৈতিক এই যে আশ্রয় প্রশ্রয়ে এরা হচ্ছে জনসাধারণের উপর এবং এই জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ চালাচ্ছে। হ্যাঁ, আপনাদের গাড়ি বহরে হামলার বিষয়টাতে জড়িত থাকার প্রমাণ পেলাম, আওয়ামী সন্ত্রাসী উল্লেখ করেছে। জি, তো এই আওয়ামী সন্ত্রাসী তারা কি এই বিএনপির সাথে সংশ্লিষ্ট এবং এদের নামে কি কোনো অভিযোগ নেই? সন্ত্রাসীদের আসলে কোনো দল নাই। আমি আওয়ামী সন্ত্রাসী উল্লেখ করলাম, আওয়ামী লীগেও ভালো মানুষ আছে, আওয়ামী লীগেও খারাপ মানুষ আছে, এই কারণে আমি আওয়ামী শব্দটি, সন্ত্রাসী শব্দটি উল্লেখ করেছি। তো আওয়ামী লীগের সবাই খারাপ না, বিএনপিরও সবাই খারাপ না। আমাদের রাজনৈতিক দলগুলো এই দুর্বৃত্তায়িত অপশক্তিকে প্রশ্রয় দেয় বলেই আজকে রাজনীতির নামে দলগুলোকে মানুষ খারাপ হিসেবে চিহ্নিত করে। তো এই আওয়ামী সন্ত্রাসীদের মামলা মোকদ্দমা রয়েছে, কিন্তু বর্তমানে সারা দেশে দেখবেন যে এরাই হচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে। আওয়ামী লীগের অনেক লোকজন আমি পেয়েছি যারা জুলাই আন্দোলনে, গণ আন্দোলনে সম্পৃক্ত ছিল। মাঠ পর্যায়ে দেখেছি, তাদের সন্তানদেরকে দেখেছি। হ্যাঁ, আওয়ামী লীগ আপনাদের বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল, তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে। তাদের মধ্যে যারা ভুল করেছে, ভুলের শাস্তি তারাই দিবে। হ্যাঁ, যৌক্তিক অনেকের নামে এখনো মামলা নাই, যারা ভাবে রাজনীতি করছে, জি। কোনো সন্ত্রাসী করে নাই। জি, এখানে আরেকটা বিষয় থাকছে যে আপনার কর্মী সমর্থকদের উপর হামলা ছাড়াও আমরা জানতে পেলাম যে কিছু কর্মী সমর্থকদের খণ্ড খণ্ডভাবে বিভিন্ন পয়েন্টে হুমকি প্রদান করা হচ্ছে। এই জি। বিষয়গুলো কিছু বলবেন কি? জি, আজকেও সকালবেলায় এই আমিনুল, যে আমার এই মামলার আসামি, তাকে আসামি করা হয়েছে, আজকে একজন অত্যন্ত নিরীহ লোক আমাদের গ্রামে তার বাড়িতে গিয়ে তাকে নানানভাবে ধমক দিয়ে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তার ছেলে আমার সাথে কর্মী, সেই যুব সংহতির কর্মী, সে যুব সংগঠন করে আমাদের দলে, তাকে নানানভাবে অপচেষ্টা চালানো হয়েছে যেন সে যেন আমার সাথে কাজ না করে। আমাদের প্রত্যেকটা কর্মীকে হুমকি দেওয়া হচ্ছে, আমাদের গ্রামে নানানভাবে হয়রানি করা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যাকে হুমকি দেওয়া হচ্ছে আজকে সকালেই তিনি নিজে এখানে উপস্থিত আছেন। আপনি নিজে তার সাক্ষাৎকারটা নিতে পারেন, তাকে কিভাবে হুমকি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার কাছেই শেষ করে নেই, তারপর আপনার কাছে যাবো। জি। আপনি সর্বোপরি এই নির্বাচনের পরিবেশটা প্রারম্ভিকে যেমন দেখতে পাচ্ছেন, জি, তো এই সর্বোপরি নির্বাচনের এই যে আরো দিনক্ষণ অনেক সময় জি। আছে, তো এই সময়টা আপনি নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কেমন প্রত্যাশা? আসলে আমি এটা নির্বাচন দেখছি না, আমি এটা দেখছি একটি মেকানিজমের মাধ্যমে সিলেকশন। একটি দলকে অলরেডি ক্ষমতায় নিয়ে আসা হয়ে গিয়েছে, সেই দলের যারা প্রতিনিধিশীল কর্তা ব্যক্তি আছেন তাদেরকে প্রশাসন যেভাবে হুজুর হুজুর করছে, যেভাবে তাদের প্রোটোকল দিচ্ছে, তো আসলে আমি আর সামনে কোনো নির্বাচন দেখছি না। এটাকে নির্বাসন বলতে পারে। নির্বাসনটা হচ্ছে যারা হচ্ছে এইখানে ভালো লোক আছে সমাজের, যারা দেশের জন্য আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, দেশের জন্য জান-প্রাণ বাজি রেখে লড়াই করেছে, তাদেরকে নির্বাসনে পাঠানোর বন্দোবস্ত হচ্ছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এটাকে আমি নির্বাচন বলি না, এটাকে এখন আমি বলি নির্বাসন। জি, আপনার কাছে আবার ফিরে আসবো।